হ্যালো, ওয়েলকাম টু ক্রেজি জিওজ। আজকে আমি আলোচনা করব ক্লাস 8-এর যে সেকেন্ড সামেটিভ ইভলিউশন তার জিরায়ো মার্টিন কোশ্চেন ব্যাংক 2026-এর জিওগ্রাফির ক্ষেত্রে যে 7 নম্বর স্কুল আছে জলপাইগুড়ি গভর্নমেন্ট গার্লস হাই স্কুল অর্থাৎ লাস্ট স্কুল, সেটা তোমাদের সঙ্গে আজ আলোচনা করব। সম্পূর্ণ সমাধান থাকবে এই ভিডিওটি দেখতে থাকো। একের দাগে দেখো, সঠিক উত্তরটি বেছে নিয়ে পূর্ণ বাক্যে উত্তর লিখতে বলেছে। একের একে দেখো, রকি পার্বত্য অঞ্চলের উষ্ণ বায়ু হলো, অপশান এ হবে রাইট অ্যান্সার, চিনুক। 2 নম্বর কোশ্চেন দেখো, বিকেলের দিকে সমুদ্র বা নদীর পাড়ে বসলে শীতল, অপশান বি হবে রাইট অ্যান্সার, সমুদ্র বায়ু অনুভব করা যায়, কারণ বিকেলের দিকে শীতল সমুদ্র বায়ু আসে, পড়েছ। 3 নম্বর, পৃথিবীর উচ্চতম হ্রদ হলো, অপশান ডি হবে রাইট অ্যান্সার, টিটিকাকা। 4 নম্বর কোশ্চেন দেখো, লা প্লাটা নদীর অববাহিকা আছে কোথায়, অপশান ডি হবে রাইট অ্যান্সার, পম্পাস সমভূমিতে। 5 নম্বর কোশ্চেন দেখো, দক্ষিণ আমেরিকার একটি মরুভূমি, অপশান বি হবে রাইট অ্যান্সার, আটাকামা। 6 নম্বর কোশ্চেন দেখো, অ্যাঞ্জেল জলপ্রপাতটি, অপশান সি হবে রাইট অ্যান্সার, অরিনাকো নদীতে সৃষ্টি হয়েছে। এটি অরিনাকোর উপনদী চুরুন এর উপর অবস্থিত, মনে রাখবে। এবার 2-এর থেকে যে কোশ্চেনগুলো আছে দেখে নাও, পূর্ণ বাক্যে উত্তর দিতে বলেছে। স্লিট কি, এটা আগেও পড়েছো, আগের ভিডিওগুলো দেখতে পারো, সেখানেও পড়েছো। জলকণা ও তুষারকণার মিশ্রিত রূপ হলো স্লিট। আকাশ থেকে যখন বৃষ্টির সাথে বরফের ছোট ছোট দানা পড়তে থাকে তাকে স্লিট বলা হয়। টাইফুন কি, উত্তর পশ্চিম প্রশান্ত মহাসাগর সৃষ্ট এক প্রকার শক্তিশালী ক্রান্তীয় ঘূর্ণিঝড়কে টাইফুন বলা হয়। 3 নম্বর কোশ্চেন দেখো, পৃথিবীর বৃহত্তম চিরহরিৎ অরণ্যের নাম লিখতে বলেছে। পৃথিবীর বৃহত্তম চিরহরিৎ অরণ্য হলো দক্ষিণ আমেরিকার সেলভা, যেটা আমাজন অববাহিকার অরণ্য। এইবারে 4 নম্বর কোশ্চেন দেখো, পৃথিবীর দীর্ঘতম ভঙ্গিলা পর্বতমালাটির নাম কি, অ্যান্সার হবে পৃথিবীর দীর্ঘতম ভঙ্গিলা পর্বতমালাটি হলো দক্ষিণ আমেরিকার আন্দিজ পর্বতমালা। 5 নম্বর কোশ্চেন দেখো, উত্তর আমেরিকার একটি প্রাচীন ভঙ্গিলা পর্বতমালার নাম লেখো। উত্তর আমেরিকার একটি প্রাচীন ভঙ্গিলা পর্বতমালা হলো অ্যাপোলেসিয়ান পর্বতমালা। এবার 3-এর দিকে যে শূন্যস্থান পূরণগুলো আছে দেখে নাও। 3-এর একে দেখো, আয়তনে পৃথিবীর তৃতীয় বৃহত্তম মহাদেশ হলো কোনটি, ড্যাশ। আয়তনে পৃথিবীর তৃতীয় বৃহত্তম মহাদেশ কোনটি, উত্তর আমেরিকা। শূন্যস্থানে উত্তর আমেরিকা লিখবে। এবার 2-এর দিকে দেখো, 3-এর 2-এ নায়াগ্রা জলপ্রপাত ড্যাশ নদীর উপর সৃষ্টি হয়েছে, অ্যান্সার হবে নায়াগ্রা জলপ্রপাত, শূন্যস্থানে লিখবে নায়াগ্রা নদীর উপর সৃষ্টি হয়েছে। ড্যাশকে পৃথিবীর কসাইখানা বলা হয়, এটা পড়েছো জানো। শিকাগোকে পৃথিবীর কসাইখানা বলা হয়, শূন্যস্থানে শিকাগো লিখবে। 4 নম্বর দেখো, উত্তর আমেরিকার নাতিশীতোষ্ণ তৃণভূমির নাম ড্যাশ, উত্তর আমেরিকার নাতিশীতোষ্ণ তৃণভূমির নাম হচ্ছে প্রেইরি। 5 নম্বর দেখো, মিসিসিপি নদীর প্রধান উপনদী কোনটি, মিসিসিপি নদীর প্রধান উপনদী, শূন্যস্থানে লিখবে মিসৌরি। এবার 4-এর দিকে দেখে নাও, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাতে বলেছে। বাম স্তম্ভে দেখো বাফেলো আছে 1 নম্বরে, এর সঙ্গে ডান স্তম্ভের কোনটা মিলছে, ডিটটা মিলছে, বৃহত্তম ময়দা শিল্প কেন্দ্র। 2 নম্বরে আছে দেখো, বাম স্তম্ভে গ্যারি আছে, গ্যারির সঙ্গে ডান স্তম্ভে কোনটা মিলছে, লৌহ ইস্পাত শিল্পের রাজধানী, অপশন বিটা মিলছে। বাম স্তম্ভে দেখো 3 নম্বরে আছে ডেট্রয়েট, ডেট্রয়েটের সঙ্গে ডান স্তম্ভে এটা মিলছে, বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র। বাম স্তম্ভে 4 নম্বরে আছে দেখো উইসকনসিন, এর সঙ্গে ডান স্তম্ভের সিটটা মিলছে, ডেয়ারি শিল্পের কেন্দ্র। ঠিক আছে, এবারে নেক্সট যেটা আছে দেখে নাও 5-এর দাগের কোশ্চেনগুলো। 5-এর একে দেখো, যে কোনো 4টি প্রশ্নের উত্তর দিতে বলছে সংক্ষেপে। আপেক্ষিক আর্দ্রতা বলতে কি বোঝো, এটা আগেই পড়েছো। এইসব সংজ্ঞাগুলোর ক্ষেত্রে হচ্ছে পুরো ওই বিজ্ঞানের মতো মনে রাখার চেষ্টা করবে, একটু ভুল হলেই পুরোটাই ভুল, কারণ এটা অনেকটাই ভৌত বিজ্ঞানেরই অংশ। নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প আছে এবং ওই উষ্ণতায় ওই পরিমাণ বায়ুকে সম্পৃক্ত করতে যে পরিমাণ জলীয় বাষ্পের প্রয়োজন, এই দুইয়ের অনুপাতকে আপেক্ষিক আর্দ্রতা বলে। এটিকে কোন সাইন বা কোন চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়, এটিকে শতকরা হারে প্রকাশ করা হয়ে থাকে, পার্সেন্টেজ। তাই নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ বায়ুতে, ধরো 5 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 5 কিলোগ্রাম বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প আছে, ধরো 5 গ্রাম জলীয় বাষ্প আছে, বা ওই উষ্ণতায়, ওই 5 ডিগ্রি উষ্ণতায় ওই পরিমাণ বায়ুকে, ওই 5 গ্রাম বায়ুকে বা 5 কিলোগ্রাম বায়ুকে সম্পৃক্ত করতে যে পরিমাণ জলীয় বাষ্পের প্রয়োজন, অর্থাৎ সম্পূর্ণরূপে তার জলীয় বাষ্প ধারণ ক্ষমতা যতটা, ততটা
দিতে যে পরিমাণ জলীয় বাষ্পের প্রয়োজন হয় এই দুইয়ের অনুপাতকে আপেক্ষিক আর্দ্রতা বলে। অর্থাৎ নির্দিষ্ট উষ্ণতায় যে পরিমাণ জলীয় বাষ্প আছে নির্দিষ্ট পরিমাণ বায়ুতে, তার সঙ্গে বায়ুকে ওই উষ্ণতায় ওই পরিমাণ বায়ুকে সম্পৃক্ত করতে যতটুকু প্রয়োজন, এই দুটোর যে অনুপাত তাকে আপেক্ষিক আর্দ্রতা বলা হয়। এবারে 2 নম্বর কোশ্চেন দেখো, পার্থক্য লিখতে বলছে শিশির ও কুয়াশা। একটা হচ্ছে ডিউ, ডিউ মানে শিশির, আর একটা ফগ, ফগ মানে কুয়াশা। এর সংজ্ঞাতে দেখে নাও, বায়ুমণ্ডলে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে যখন ঘাস বা গাছের পাতায় জলবিন্দু হিসাবে জমা হয় তখন তাকে শিশির বলছে। আর কুয়াশা কাকে বলছে? ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তরে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে যখন ধূলিকণাকে আশ্রয় করে বাতাসে ভেসে বেড়ায় তাকে কুয়াশা বলছে। দেখো শিশিরের ক্ষেত্রে এত মানে হেজি ভাব থাকছে না, পাশের ছবিটা দেওয়া আছে দেখো, হেজি মানে হচ্ছে অন্ধকারচ্ছন্ন ভাব বা ঝাপসা ভাব থাকছে না। কিন্তু কুয়াশার ক্ষেত্রে দেখো 2 নম্বর ছবিটায় চারদিক অন্ধকার, এইখান থেকে ধরো 50 মিটার দূরে কোনো কিছুকে দেখা যায় না, যেটা তোমরা দেখেছো। আর শিশির পড়লে ঘাসের বিন্দুতে খালি ভেজা ভাব থাকে। ঠিক আছে, এবার 2 নম্বর পার্থক্য দেখো, অবস্থান। শিশির মাটিতে থাকা বিভিন্ন বস্তুর উপর জমে থাকে, কিন্তু কুয়াশা ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুমণ্ডলে মেঘের মতো ভেসে থাকে, এই জন্য দেখতে পাই না দূরের জিনিস। দৃশ্যমানতা, শিশির ফলে দৃষ্টিগোচরতা বা দৃশ্যমানতা খুব একটা কমে না, যেটা আগেই বললাম। কিন্তু কুয়াশার ক্ষেত্রে কি হচ্ছে, ঘনত্ব বেশি হলে সামনে রাস্তা বা দৃশ্য দেখা কঠিন হয়ে পড়ে, এটা দেখেছো, পাশের ছবিতেও দেখতে পাবে। এবার প্রকৃতি কি, এটি বায়ুমণ্ডলীয় অধঃক্ষেপণ নয় বরং ঘনীভবনের একটি রূপ, আর সেটি কি অনেকটাই নিচু স্তরের মেঘের মতো। বুঝতে পেরেছো? ভালো করে পড়বে এগুলা। 3 নম্বর যে কোশ্চেন আছে দেখে নাও, কানাডীয় শিল্ড অঞ্চলে অসংখ্য হ্রদ দেখা যায় কেন? কানাডীয় শিল্ড অঞ্চলে অসংখ্য হ্রদ দেখা যাওয়ার প্রধান কারণগুলি আলোচনা করা হয়েছে। দেখো, একটা হচ্ছে হিমবাহের ক্ষয়কাজ। প্রাচীনকালে এই অঞ্চলটি বিশাল বরফের চাদরে ঢাকা ছিল। হিমবাহ চলাচলের সময় ভূমিকে ক্ষয় করে গভীর গর্ত বা খাদের সৃষ্টি করে। বরফ গলে জল সঞ্চয়, পরবর্তীকালে হচ্ছে কি হয়, 2 নম্বর পয়েন্টে বরফ গলে জল সঞ্চয় কীভাবে হলো, সেই খাদের সৃষ্টিতে হলো। এইবারে সেখানে কি হচ্ছে, পরবর্তীকালে জলবায়ু উষ্ণ হলেই হিমবাহগুলি গলে যায় এবং হিমবাহগুলির সৃষ্ট গর্তগুলিতে জল জমে অসংখ্য হ্রদ সৃষ্টি হয়। এবারে কঠিন শিলা একটা 3 নম্বর কারণ। এই অঞ্চলটি অত্যন্ত প্রাচীন ও কঠিন শিলা, যেমন গ্রানাইট, নিস অর্থাৎ আগ্নেয় শিলা এগুলা দিয়ে গঠিত, যার ফলে জল মাটির নিচে চুঁইয়েও যেতে পারে না। ফলে কি হচ্ছে, হ্রদ হিসেবেই ওখানে অবস্থান করে যায় ওই জলটা। এবারে হচ্ছে 4 নম্বর কারণ কি, অসমতল ভূপ্রকৃতি। হিমবাহের কার্যের ফলে এই অঞ্চলে ভূমি খুবই বন্ধুর ও অসমতল, যা জল জমে থাকার জন্য আদর্শ। এই কারণে কানাডীয় শিল্ড অঞ্চলে গ্রেট বিয়ার, গ্রেট সেল্ফ, আথাবাস্কা ও উইনিপেগের মতো হ্রদ দেখা যায়। এবার 4 নম্বর কোশ্চেনটা দেখে নাও, উত্তর আমেরিকার পঞ্চহ্রদ অঞ্চলের 5টি হ্রদের নাম লেখো। এগুলো আগেই হয়েছে, আগের ভিডিওগুলো দেখে আসবে, ওখানেও ভালোভাবে ছবি দিয়ে বুঝিয়েছি। একের দাগে দেখো সুপিরিয়র, সুপিরিয়র দেখো। 2 নম্বরে আছে দেখো মিশিগান, মাঝখানে দেখো লেক সুপিরিয়র দেখতে পাচ্ছ লেখায়, মানচিত্রের ছবিটা দেওয়া আছে। 2 নম্বরে আছে দেখো মিশিগান আছে। 3 নম্বরে আছে দেখো হিউরন আছে। 4 নম্বরে ইরি আছে। 5 নম্বরে অন্টারিও আছে। ছবিগুলোও পাশে পাশে দেওয়া আছে, দেখবে 1-2 করে। ও কিন্তু বড় দুটো ওই পাশাপাশি দেওয়া আছে, লেক সুপিরিয়র একদম উপরে আর লেক মিচিগান হচ্ছে নিচেরটা মানচিত্রে। ঠিক আছে, এবারে দেখো 5 নম্বর কোশ্চেন দেখো, আমাজন নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হয়নি, এর কারণ ব্যাখ্যা করতে বলেছে। এগুলো অনেকবারই হয়েছে, আগের ভিডিওগুলোও দেখে আসতে পারো। আর্দ্র ক্রান্তীয় জলবায়ুর প্রভাবে আমাজন নদীর জল ও পলি বহনের পরিমাণ বিশাল হলেও এর মোহনায় বদ্বীপ সৃষ্টি না হওয়ার প্রধান কারণগুলি হলো, একটা হচ্ছে গভীর মোহনা। আমাজন নদীর মোহনা অনেক গভীর, ফলে নদী দ্বারা আনা পলি সহজেই সমুদ্রে চলে যায় এবং জমে থাকতে পারে না। 2 নম্বর কারণ হচ্ছে প্রবল ঢেউ ও স্রোত। আটলান্টিক মহাসাগরের প্রবল ঢেউ ও জোয়ারের জন্য পলি সমুদ্রের গভীরে চলে যায়, ফলে বদ্বীপ তৈরি হয় না। 3 নম্বরের যে কারণটা হচ্ছে প্রবাহের বেগ। আমাজন নদীর জলপ্রবাহের বেগটা অত্যন্ত বেশি, তাই পলি জমে না গিয়ে সোজাসুজি বহন করে মোহনার শাখা নদীর মাধ্যমে চলে যায়। আর নেক্সট যেটা কারণ, যেটা কালার করা হয়নি, মোহনায় শাখা নদীর অভাব, ওই পয়েন্টটা দেখে নেবে, একটু কালার করা হয়নি, মিস্টেক হয়ে গেছে। মোহনায় নদী অনেক শাখায় বিভক্ত হয় না, তাই বদ্বীপ গঠনের উপযুক্ত পরিবেশ এখানে তৈরি হয়। এগুলোই কারণ। এর আগের ভিডিওগুলোতে আরও কিছু আলাদা পয়েন্ট ছিল, দেখে আসবে। মূলত আমাজনের পলিরাশি সমুদ্রের তলদেশে অবক্ষেপিত হওয়ার
বদলে নিরক্ষীয় সমুদ্র স্রোত দ্বারা বাহিত হয়ে দূরে চলে যায় বলেই এখানে কোনো বদ্বীপ গঠিত হয়। এবার 6 নম্বর যে কোশ্চেনটা আছে এখানে 22 ব্যালটের সূত্রটি লেখো। উদ্ভাবন: ঊনবিংশ শতাব্দীর মধ্যভাগে 22 ব্যালট নামে একজন ওলন্দাজ বিজ্ঞানী বায়ুচাপের তারতম্য বায়ুপ্রবাহের মধ্যে সম্পর্ক নির্ধারণ করে একটি সূত্র করেছেন। যেটা কি সূত্রটা কি, যে সূত্রটা প্রদান করেছেন সেটা কি দেখে নাও। পাশে একটা ছবি দেওয়া আছে, দেখতে পাবে। এই সূত্র অনুযায়ী উত্তর গোলার্ধে বায়ুপ্রবাহের দিকে পিছন করে দাঁড়ালে, অর্থাৎ বায়ুপ্রবাহ সে উত্তর গোলার্ধ থেকে আসছে, সেদিকে পিছন করে দাঁড়িয়েছে একজন ব্যক্তি। পাশে ছবিটা দেখো। ফলে কি হচ্ছে, ডান দিকের তুলনায় বাম দিকে বায়ুর চাপটা বায়ুর চাপটা কম অনুভূত হয়, এবং দক্ষিণ গোলার্ধে দিকে যদি মুখ করে দাঁড়ায় ঠিক এর বিপরীত অবস্থা দেখা যায়। কি হয়েছে, বায়ুপ্রবাহ সংক্রান্ত অর্থাৎ বিপরীত অবস্থা কি আছে, বাম দিকে বায়ুর চাপটা বেশি হয়, ডান দিকে বায়ুর চাপটা কম হয়। এই যে বিপরীত অবস্থার সৃষ্টি হয় তাকে হচ্ছে 22 ব্যালটের সূত্র নামে পরিচিত। এটা ওই ডব্লিউবি শিক্ষা থেকে নিয়েছি, ওয়েবসাইটটা দেওয়া আছে, ব্লু কালারে দেখবে, ওইখানে গিয়েও দেখতে পারো। এবার 6 নম্বর যে কোশ্চেনটা আছে এখানেও যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 6 থেকে যে কোশ্চেনগুলো আছে। 1 নম্বর দেখো, চেরাপুঞ্জি ও শিলংয়ের মধ্যে দূরত্ব কম হওয়া সত্ত্বেও দুটো জায়গার মধ্যে বৃষ্টিপাতের পরিমাণগত তারতম্য হয় কেন? এই কোশ্চেনটা বহুবার প্রায় প্রত্যেকটা স্কুল আলোচনা করা হয়েছে। কারণ একটা হচ্ছে প্রতিবাদ ঢালে অবস্থিত চেরাপুঞ্জিটা, আর শিলংটা হচ্ছে অনুবাদ ঢালে অবস্থিত। চেরাপুঞ্জি ও শিলংয়ের দূরত্ব মাত্র 55 কিলোমিটার হওয়া সত্ত্বেও এদের মধ্যে বৃষ্টিপাতের ব্যাপক তারতম্য দেখা যায়। প্রধান কারণগুলি কি? একটা হচ্ছে অবস্থানগত পার্থক্য। চেরাপুঞ্জি হচ্ছে খাসি পাহাড়ের দক্ষিণ ঢালে অর্থাৎ প্রতিবাদ ঢালে অবস্থিত। এই পাশের ছবিটা দেখো, এটা একটা স্কেচ ছবি যদিও, তাও যদি এটাকে আমি খাসি পাহাড় ধরে নিই, যেদিকে গাছ টাছ আছে দেখো, মেঘ উঠেছে, সেদিকটা হচ্ছে যদি প্রতিবাদ ঢাল ধরি। এখানে কি হচ্ছে, বঙ্গোপসাগর থেকে আসা জলীয় বাষ্পপূর্ণ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সরাসরি বাধাপ্রাপ্ত হচ্ছে। বাধাপ্রাপ্ত হয়ে কি হচ্ছে, ঘনীভূত হয়ে উপরে উঠে মেঘ সৃষ্টি করছে এবং ওই ঢালেই প্রবল বৃষ্টিপাত ঘটাচ্ছে। কিন্তু অন্যদিকে শিলংয়ের ক্ষেত্রে কি হচ্ছে, তার বিপরীত ঢালে যদি শিলং অবস্থিত হয়, সেখানে কি হচ্ছে, খাসি পাহাড়ের উত্তর ঢালে অর্থাৎ অনুবাদ ঢালে অবস্থিত, যেখানে কি হচ্ছে ওই বায়ু জলীয়বাষ্প ত্যাগ করছে, সেখানে কি হচ্ছে, বৃষ্টির ছায়া অঞ্চল তৈরি হচ্ছে। কেন হচ্ছে, মৌসুমী বায়ু হচ্ছে চেরাপুঞ্জিতে বৃষ্টি ঘটানোর পরে যখন পাহাড় অতিক্রম করে শিলংয়ের দিকে পৌঁছচ্ছে, তখন তাতে জলীয় বাষ্পের পরিমাণ খুব কমে যাচ্ছে। ফলে হচ্ছে নিচে নামার সময় বায়ুর উষ্ণতা বৃদ্ধি পায়, তার জলীয় বাষ্পের ধারণ ক্ষমতা বেড়ে যাচ্ছে, জলীয় বাষ্প ত্যাগ করছে না, সে নিতে চাইছে। তখন কি হচ্ছে, ঘনীভবন কম হচ্ছে, অর্থাৎ মেঘ কম তৈরি হচ্ছে। এই কারণেই শিলং একটি বৃষ্টির ছায়া অঞ্চলে পরিণত হচ্ছে। ঠিক আছে, আগের ভিডিওতেও ভালো করে বুঝিয়েছি, দেখে আসবে। ছবি আঁকতে বলেছে, পরিচালন বৃষ্টিপাতের একটা স্কেচ ছবি দিয়েছি, নিচে দেখো, নিচের ছবিটাকে দেখতে থাকো। এইগুলো একটু দেখার চেষ্টা করবে বইতে। একটা পাহাড় এঁকে করলে আর একটু ভালো হয়। হচ্ছে সমুদ্র থেকে কি হচ্ছে, উষ্ণ বায়ুর ঊর্ধ্বাগমন হচ্ছে, সমুদ্র থেকে হচ্ছে যে বায়ুটা আসছে তার ফলে হচ্ছে উষ্ণ বায়ুর ঊর্ধ্বাগমন হচ্ছে। ফলে কি হচ্ছে, সমুদ্র থেকে শীতল বায়ু ছুটে এসে সেই স্থানটা দখল করছে। উষ্ণ বায়ু যখন ঊর্ধ্বাগমন হয়েছে, শীতল বায়ু দখল করছে, ফলে কি হচ্ছে, ঘনীভবন বা কন্ডেনসেশনের ফলে আকাশে মেঘ জমছে। এইখানে যে ছবিটা আছে বরং ভালো করে দেখো, এই যে ছবিটা দেখো, কি হচ্ছে, উষ্ণ বায়ু উপর দিকে উঠে যাচ্ছে, ফলে সমুদ্র থেকে জলীয়বাষ্পপূর্ণ বায়ু আসছে, এসে কি হচ্ছে, নিচের স্থানটাকে দখল করছে। এর ফলে কি হচ্ছে, ঘনীভূত হয়ে প্রতিবাদ ঢালে প্রবল বৃষ্টিপাত ঘটাচ্ছে। এটাই হচ্ছে পরিচালন বৃষ্টিপাত। এবার 3 নম্বর যে কোশ্চেনটা আছে এখানে, নিরক্ষীয় অঞ্চলে নিম্নচাপ সৃষ্টির কারণগুলি লেখো। এই কোশ্চেনটাও অনেকবার পড়েছো, প্রথমের দিকের স্কুলগুলোয় পড়েছো। আমার পুরো প্লে লিস্ট দেওয়া আছে, পুরো প্লে লিস্ট দেখবে, যাতে প্রত্যেকটা সাতটা স্কুল ক্লাস 8 জিওগ্রাফির পেয়ে যাবে। চ্যানেলে গিয়ে পুরো প্লে লিস্টটা সার্চ করে দেখতে পারো, সাতটা স্কুলের পুরো সমাধান পেয়ে যাবে। নিরক্ষীয় অঞ্চলে নিম্নচাপ সৃষ্টির প্রধান কারণগুলি নিচে দেওয়া হলো। একটা হচ্ছে সূর্যের সরাসরি কিরণ। নিরক্ষীয় অঞ্চলে সূর্য কিরণ সরাসরি পড়ে, ফলে এই অঞ্চলে তাপমাত্রা সর্বাধিক হয়,
নম্বর কারণ হচ্ছে বায়ুর উত্তপ্ত হালকা হওয়া, অধিক তাপের কারণে নিরক্ষীয় অঞ্চলে বায়ু উত্তপ্ত হালকা হয়ে যায়। 3 নম্বর কারণ হচ্ছে বায়ুর ঊর্ধ্বগমন, উত্তপ্ত হালকা বায়ু উপরে উঠে যায়, ফলে নিচে বায়ুর চাপ কমে যায়। 4 নম্বর কারণ হচ্ছে বায়ুর অভিসরণ, আশেপাশের অঞ্চল থেকে ঠান্ডা বায়ু নিরক্ষীয় অঞ্চলের দিকে আসে ও এখানে এসে উত্তপ্ত হয়ে উপরে উঠে যায়। 5 নম্বর কারণ হচ্ছে বাষ্পীভবন আর্দ্রতা, নিরক্ষীয় অঞ্চলে বাষ্পীভবন বেশি হয়, ফলে বায়ুর আর্দ্রতার পরিমাণ বেশি থেকে যা বায়ুকে আরও হালকা করে তোলে। এই কারণগুলির ফলে নিরক্ষীয় অঞ্চলে একটি স্থায়ী নিম্নচাপ বলয়ের সৃষ্টি। এই কোশ্চেনগুলো আগের ভিডিওতে দেখবে, আরও ভালো করে আমি বুঝিয়েছি, দেখে আসার চেষ্টা করো। আর খুঁজতে কোনো অসুবিধা নেই, চ্যানেলে গিয়ে চ্যানেলের নাম দিয়ে সার্চ করবে, পুরো প্লে লিস্ট পেয়ে যাবে ক্লাস 8 সবগুলা স্কুলের ভূগোল সমাধান এখানে আছে। 4 নম্বর দেখো, চিত্রসহ অ্যানাবেটিক ও ক্যাটাবেটিক বায়ুর পার্থক্য লেখো। অ্যানাবেটিক এর অর্থটা কি দেখে নাও। গ্রিক শব্দ অ্যানাবেটিক্স থেকে এসছে, গ্রিক শব্দ অ্যানাবেটোস থেকে এসছে, যার অর্থ ঊর্ধ্বগামী। আর ক্যাটাবেটিক কি, গ্রিক শব্দ ক্যাটাবেটিকস থেকে এসছে, যার অর্থ নিম্নগামী। পাশে একটা দেখতে পাচ্ছ, ওয়ার্ম এয়ারটা সবসময় ঊর্ধ্বগামী হয়, আর কোল্ড এয়ারটা সবসময়, ঠান্ডা বায়ুটা সবসময় নিম্নগামী হয়, কারণ কোল্ড এয়ারটা ভারী আর ওয়ার্ম এয়ারটা সবসময় হালকা হয়। এর সময় কি, সময়ের পার্থক্যটা দেখে নাও। অ্যানাবেটিক বায়ুর ক্ষেত্রে এটি প্রধানত দিনের বেলা প্রভাবিত হয়, আর ক্যাটাবেটিক বায়ুটা প্রধানত রাতের বেলায় প্রভাবিত হয়। প্রবাহের দিক কোন দিক থেকে সেটা দেখে নাও। অ্যানাবেটিক বায়ুর ক্ষেত্রে পর্বতের ঢাল বরাবর নিচ থেকে উপর দিকে ওঠে, অর্থাৎ পর্বতের ঢাল বরাবর নিচ থেকে উপর দিকে ওঠে অ্যানাবেটিক বায়ু। আর ক্যাটাবেটিক বায়ু কি, বায়ু পর্বতের ঢাল বরাবর উপর থেকে নিচের দিকে নামে। এবার কারণটা দেখে নাও। অ্যানাবেটিক বায়ু দিনের বেলা সূর্যের তাপে ঢালু অংশের বা হালকা হয়ে উপরে উঠে যায়, অর্থাৎ গরম বায়ু উপর থেকে ওর দিকে ওঠে, মানে অ্যানাবেটিক বায়ু সবসময় উষ্ণ, আর ক্যাটাবেটিক বায়ু সবসময় শীতল। কারণ কি, ক্যাটাবেটিক বায়ুর ক্ষেত্রে দেখে নাও কারণটা, রাতে বিকিরণের ফলে উপরের বায়ু শীতল ও ভারী হয়ে নিচে নেমে আসে। ঠিক আছে, মনে রাখবে, অ্যানাবেটিক বায়ু উষ্ণ, ক্যাটাবেটিক বায়ু শীতল। অ্যানাবেটিক বায়ু হচ্ছে উষ্ণ হয়ে পর্বতের ঢাল বেয়ে উপরে ওঠে, ক্যাটাবেটিক বায়ু পর্বতের উপরে শীতল হয়ে পর্বতের ঢাল বেয়ে আবার নিচে নেমে আসে। এর প্রকৃতি দেখে নাও, এটি একটি উষ্ণ ঊর্ধ্বগামী বায়ু, যেটা বললাম, আর ক্যাটাবেটিক বায়ুটা শীতল ও নিম্নমুখী বায়ু। ঠিক আছে, ভালো করে পড়বে, পার্থক্যটা খুবই গুরুত্বপূর্ণ। এবার 5 নম্বর কোশ্চেন যেটা আছে দেখে নাও, ক্রান্তীয় অঞ্চলে মহাদেশের পশ্চিম দিকে পৃথিবীর অধিকাংশ মরুভূমি সৃষ্টি হয়েছে কেন। ক্রান্তীয় অঞ্চলের মহাদেশগুলোর পশ্চিম দিকে অধিকাংশ মরুভূমি সৃষ্টির প্রধান কারণগুলি নিচে আলোচনা করা হলো। একটা হচ্ছে স্থিতিশীল বায়ুপুঞ্জ, মহাদেশের পশ্চিম প্রান্তে উপক্রান্তীয় উচ্চচাপ অঞ্চলের বায়ুপুঞ্জ স্থিতিশীল প্রকৃতি, তাই এখানে মেঘ সৃষ্টি হয় না এবং বৃষ্টিপাতও হয় না। এই অঞ্চলে মরুভূমি সৃষ্টিতে স্থিতিশীল বায়ুপুঞ্জই দায়ী। বুঝতে পেরেছো। আর জলীয় বাষ্পের অভাব, উত্তর পূর্ব ও দক্ষিণ পূর্ব আয়ন বায়ু মহাদেশগুলির পূর্ব অংশে প্রচুর বৃষ্টিপাত ঘটায়। এরপর এই বায়ু যতই মহাদেশের অভ্যন্তরে প্রবেশ করে, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ততই কমতে থাকে, ফলে মহাদেশের পশ্চিম প্রান্তে যখন পৌঁছানোর পরে বায়ুতে বেশি বৃষ্টিপাত ঘটানোর মতো জলীয় বাষ্প আর থাকে না, ফলে মহাদেশের পশ্চিমাংশে উপক্রান্তীয় অঞ্চলে উষ্ণ মরুভূমি সৃষ্টি হয়েছে, সাহারা, থর এটসেট্রা মরুভূমি সৃষ্টি হয়েছে। ঠিক আছে। আর উষ্ণ আয়ন বায়ুর একটা প্রভাব দেখা যায়, মহাদেশের পশ্চিম প্রান্তে উপক্রান্তীয় অঞ্চলে উষ্ণ আয়ন বায়ু কোনো বায়ুমণ্ডলে গোলযোগ সৃষ্টি করতে পারে না। এই অঞ্চলে খুব স্বল্প পরিমাণে বৃষ্টিপাত হয়, এটা একটা কারণ। 4 নম্বর কারণ কি, শীতল সমুদ্র স্রোতের উপস্থিতি। মহাদেশের উপকূল অঞ্চলে শীতল সমুদ্র স্রোত প্রভাবিত হলে এই অঞ্চলে কুয়াশার সৃষ্টি হয় এবং বাতাস শুষ্ক থাকে, ফলে কি হয়, বৃষ্টি না হওয়ায় মরুভূমির সৃষ্টি হওয়ার অনুকূল পরিবেশ সৃষ্টি হয়েছে। আর 5 নম্বর কারণ কি, অতি উষ্ণ বাতাস। বৃহৎ অস্ট্রেলিয়া মরুভূমি ও সাহারা মরুভূমিতে বাতাস উষ্ণ হয়ে উপরে উঠে যায়, অত্যাধিক উষ্ণতার জন্য নিয়মিত বৃষ্টিপাত হয় না, তবে কখনো কখনো কিউমুলোনিম্বাস মেঘ থেকে যে 2-1 ফোঁটা বৃষ্টি নামে, তা ভূপৃষ্ঠে পৌঁছানোর আগেই শুকিয়ে যায়, এতটাই তাপমাত্রা থাকে দিনের বেলা। ঠিক আছে, এইসব কারণে বেশিরভাগ মরুভূমিগুলি মহাদেশের পশ্চিম অংশে গড়ে ওঠে, কারণ পশ্চিম দিকে যখন ওই বাতাসটা পৌঁছয়, মেনলি একটা কারণ মনে রাখবে, মহাদেশগুলো দেখবে কোন দিকে সাগর বা মহাসাগরগুলো অবস্থিত, মানচিত্র দেখবে বেশিরভাগগুলা পূর্ব দক্ষিণ এইরকম দিকে অবস্থিত। অতএব সেখান থেকে জলীয় বাষ্পটা নিয়েই তো যাচ্ছে বলেই তবে বৃষ্টিপাত ঘটছে। সেখান থেকে জলীয় বাষ্প নিয়ে কোনো পাহাড়ে বাধা পেয়ে বা কোথাও বাধা পেয়ে যখন ঘনীভূত হয়ে বৃষ্টি হয়ে যাচ্ছে, তখন বাকি বাইরে কিছু জলীয় বাষ্পহীনতা হয়ে যাচ্ছে, সেটা যখন পরপর পশ্চিম দিকে বা মহাদেশের অভ্যন্তরের দিকে প্রবেশ করে, তখন কি হয়, জলীয় বাষ্প থাকে না, ফলে মহাদেশগুলির পশ্চিম অংশে বৃষ্টিপাত হয় না, এটাই মেন কারণ। আর বাকি কারণগুলো বিভিন্ন বায়ু প্রবাহের দ্বারা
বা সেখানকার পরিবেশের জন্য পয়েন্টগুলো ভালো করে পড়বে। ঠিক আছে, এবার সাথে থেকে যে কোশ্চেনগুলো আছে দেখে নাও। যে কোনো দুটি প্রশ্নের উত্তর দিতে বলছে। কানাডার শিল্ড অঞ্চলে শিল্পোন্নতির প্রধান কারণগুলি কী কী? এটা অনেকবারই হয়েছে, কোশ্চেনগুলো দেখে রাখবে। কানাডার শিল্ড অঞ্চলে শিল্পোন্নতির প্রধান কারণগুলি নিচে আলোচনা করা হলো। একটা হচ্ছে কাঁচামালের সহজলভ্যতা। কানাডা বনজ, কাঠ ও মণ্ড, খনিজ, নিকেল, তামা, লোহা, সোনা এবং কৃষিভিত্তিক কাঁচামালে অত্যন্ত সমৃদ্ধ। এইসব কাঁচামাল শিল্পকেন্দ্র স্থাপনে প্রধান ভূমিকা পালন করে। 2 নম্বর কারণ হচ্ছে স্বল্প মূল্যের জলবিদ্যুৎ। সেন্ট লরেন্স নদী এবং নায়াগ্রা জলপ্রপাত থেকে প্রচুর পরিমাণে সস্তা জলবিদ্যুৎ পাওয়া যায়, যা শিল্প কারখানা চালানোর জন্য অপরিহার্য। নেক্সট যে 3 নম্বর কারণ কি দেখো, উন্নত পরিবহন ব্যবস্থা। পাশের ছবিগুলো দেওয়া আছে দেখবে। সেন্ট লরেন্স জলপথ এবং উন্নত রেলপথের মাধ্যমে কাঁচামালের আনা এবং উৎপাদিত পণ্য রপ্তানি করা খুবই সহজ ও সাশ্রয়ী। এবারে 4 নম্বর কারণ দেখো, জলের প্রাচুর্য। গ্রেট লেকস বা পঞ্চহ্রদ অঞ্চলের মিষ্টি পানি, মিষ্টি জল হতো ওটা, পানিটা টাইপিং মিস্টেক। পানিটা প্রধানত বাংলাদেশি ভাষা, এটা ইন্ডিয়ান, যেহেতু জলই লিখবে, সমস্ত বইতে জলই থাকে। জল শিল্প কারখানার বিভিন্ন কাজে, যেমন শীতকাল শীতলীকরণ বা ধোয়ার কাজে প্রচুর পরিমাণে ব্যবহৃত হয়। প্রযুক্তি ও মূলধন। উন্নত প্রযুক্তির ব্যবহার এবং সরকারি বেসরকারি প্রচুর মূলধন বিনিয়োগ কানাডার শিল্পকে বিশ্বমানের করে তুলেছে। আর বিশাল বাজার একটা আছে। অভ্যন্তরীণ চাহিদা ছাড়াও প্রতিবেশী দেশ আমেরিকা আছে, বিশাল বাজারের কাছে থাকায় উৎপাদিত পণ্যের বিক্রয় নিশ্চিত হয়। এবার নেক্সট 2 নম্বর কোশ্চেন এখানে, উচ্চতা অনুযায়ী মেঘেদের বর্ণনা করো। এই কোশ্চেনটা খুব ভালোভাবে পড়বে। এই স্কুলে অনেকগুলো কোশ্চেনই নতুন আছে, এই কোশ্চেনগুলো পড়বে। আনকমন কোশ্চেন আসার চান্স এখনকার দিনে যে পরীক্ষার যে ট্রেডিশন সেখানে বেশি থাকে। মানে সমস্ত স্কুলে যেগুলো কমন আছে সেগুলোই বেশিরভাগ লোকজন পড়ে, কিন্তু কিছু কিছু আনকমন দিয়ে দেয়। অতএব কমনগুলোও তো পড়বে মাস্ট, সেগুলো হাতে গুনলে কিছু হয়ে যাবে, কারণ সমস্ত স্কুল থেকে খুঁজলে। আর বাকি যেগুলো আনকমন আছে সেগুলোও দেখে রাখবে, সেগুলোও হাতে গোনা 2-4টা। টোটাল দেখবে 10-15টা বড় কোশ্চেন পড়লেই হয়ে যাবে তোমাদের। এবারে দেখে না, উচ্চতা অনুযায়ী মেঘেদের মূলত 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে উচ্চ স্তরের মেঘ, 20,000 ফুটের উপরে যেটা, সেটা হচ্ছে সিরাস। দেখতে সাদা রঙের এবং পাতলা পালকের মতো। পাশের ছবিটা দেওয়া আছে দেখো, সিরাস একদম উপরের ছবি। এই মেঘ সাধারণত পরিষ্কার আবহাওয়া নির্দেশ করে। 2 নম্বরে দেখো সিরোস্ট্র্যাটাস মেঘ, সাদা পাতলা চাদরের মতো। 2 নম্বর ছবিতে সিরোস্ট্র্যাটাসের ছবি দেওয়া আছে, যা আকাশকে ঢেকে রাখে। ওই ছবিটা দেখতে পাচ্ছ। এর মধ্যে দিয়ে সূর্য বা চাঁদ দেখা দিলে চারপাশ মণ্ডল বা বলয় তৈরি হয়। 3 নম্বরে দেখো সিরোকিউমুলাস মেঘ, একদম নিচের ছবিটা। ছোট ছোট ঢেউয়ের মতো দেখতে, একে ম্যাকারেল আকাশ বা ম্যাকারেল স্কাই বলা হয়। তাহলে ম্যাকারেল স্কাই কাকে বলা হয়? সিরোকিউমুলাসকে ম্যাকারেল স্কাই বলা হয়। এবারে 2 নম্বরে দেখো মধ্যস্তরের মেঘ। মধ্যস্তরে কোন কোন দুটো মেঘ আছে? অ্যাল্টোস্ট্র্যাটাস আছে আর অটোকিউমুলাস আছে। অল্টোস্ট্র্যাটাসটা কি জিনিস দেখে নাও, ধূসর বা নীল রঙের চাদরের মতো মেঘ। এর মধ্যে দিয়ে সূর্যকে অনেকটা ঝাপসা দেখা যায়। পাশেই ছবিটা দেওয়া আছে দেখো, সূর্যকে অনেকটা ঝাপসা দেখা যাচ্ছে, মানে হালকা মেঘলা ভাব মনে হয়। অল্টোকিউমুলাস মেঘ গোল বা চ্যাপ্টা তুলোর মতো পিণ্ডের মতো স্তরে স্তরে সাজানো থাকে। পাশের ছবিটা দেওয়া আছে, এইরকম স্তরে স্তরে বা তুলোর মতো আকাশে ভাসতে থাকে। এটা অনেকটা শরৎকালেই দেখা যায় বলতে গেলে, পেঁজো তুলোর মতো যে মেঘটা। এটা হচ্ছে মধ্যস্তরের মেঘ, এই দুটো 6,500 থেকে 20,000 ফুটের মধ্যে, আর সেটা 20,000 ফুটের উপরে ছিল। আর নিম্ন স্তরের মেঘটা দেখে নাও 3 নম্বর, যে 6,500 ফুটের নিচে থাকে। এগুলো হচ্ছে স্ট্র্যাটাস, কুয়াশার মতো ধূসর রঙের। একদম পাশের ছবিটা দেখো, 3 নম্বর ছবিটা। কুয়াশার মতো ধূসর রঙের মেঘ যা পুরো আকাশ ঢেকে রাখে। এতে সাধারণত হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়। এবারে হচ্ছে স্ট্র্যাটোকিউমুলাস মেঘ, স্তূপের মতো বা ঢেউ খেলানো ধূসর মেঘ। তার নিচেরটা, একদম নিচেরটা, সরি, একদম নিচেরটা। আর মাঝখানে যেটা আছে দেখো, 3টা ছবির পাশের 3টা ছবির মধ্যে মাঝখানেরটাই হচ্ছে নিম্ব স্ট্র্যাটাস, ঘন অন্ধকার বা কালো রঙের মেঘ। এর ফলে একটানা বৃষ্টিপাত হয়, যেটা বর্ষাকালে দেখা যায়, আকাশ কালো করে বৃষ্টি আসে। ঠিক আছে, এগুলা কতটা উচ্চতায় দেখা যায় 3টা স্তর অনুসারে পড়ে মনে রাখবে, মনে থেকে যাবে। এবারে নেক্সট যে কোশ্চেনটা আছে দেখে নাও, পৃথিবীর বায়ুচাপ বলয়গুলো এঁকে নিয়ত বায়ু প্রবাহ সমূহ চিহ্নিত করতে পেরেছে। আর ছবি দিয়েছি দেখো, আগের ভিডিওগুলোতেও দেখতে পাবে বায়ুচাপ বলয়ের ছবি। এইটাই আঁকার চেষ্টা করবে, এটা আঁকতেও সহজ আর বুঝতেও সহজ। ঠিক আছে, আর এর লেখাটা হচ্ছে আগের ভিডিওটা দেখে আসবে, লেখাগুলো পেয়ে যাবে যদি এর সম্পর্কে জানতে চাও।
পড়তে তো হবে তোমাদের অবশ্যই। এখানে শুধু ছবি এঁকে চিহ্নিত করতে বলছি বলে কেবল ছবিটা দিয়েছি, লেখাগুলো আগের ভিডিওতে পেয়ে যাবে। এবার 4 নম্বর কোশ্চেন দেখো, দক্ষিণ আমেরিকার জলবায়ুর বৈচিত্র্য কারণগুলি লিখতে বলেছি। এই কোশ্চেনটাও হয়েছে, তাও দেখে নাও। দক্ষিণ আমেরিকার জলবায়ু বৈচিত্র্যের প্রধান কারণগুলি নিচে আলোচনা করা হলো। একটা হচ্ছে অক্ষাংশগত অবস্থান। মহাদেশটির বেশিরভাগ অংশ 30 ডিগ্রি থেকে 60 ডিগ্রি উত্তর অক্ষাংশের মধ্যে থাকায় নাতিশীতোষ্ণ জলবায়ুর অন্তর্গত। দক্ষিণ কর্কটক্রান্তি রেখার প্রভাবে ক্রান্তীয় জলবায়ু এবং উত্তর সুমেরু বৃত্তের প্রভাবে তুন্দ্রা বা শীতল মেরু জলবায়ু দেখা যায়। এবার হচ্ছে সমুদ্র স্রোত। উত্তর পূর্ব উপকূলে শীতল লাভাডার স্রোতের প্রভাবে বরফ জমে থাকে। দক্ষিণ পশ্চিমে শীতল ক্যালিফোর্নিয়ার স্রোতের প্রভাবে আবহাওয়া ঠান্ডা থাকে, অন্যদিকে উষ্ণ উপসাগরীয় স্রোতের প্রভাবে দক্ষিণ পূর্ব উপকূলীয় জলবায়ু উষ্ণ থাকে। এগুলাই হচ্ছে কারণ। এবার 3 নম্বর কারণ দেখো, বায়ুপ্রবাহ। দেখো, বসন্তের শুরুতে রকি পর্বতের পূর্ব ঢাল বরাবর চিনুক নামক উষ্ণ বায়ু প্রভাবিত হয়, প্রভাবে বরফটা এখানকার গলে যায়। 4 নম্বর কারণ দেখো, পর্বতের অবস্থান। উত্তর দক্ষিণে বিস্তৃত রকি পর্বতমালা পশ্চিমে জলীয়বাষ্পপূর্ণ বায়ুকে মহাদেশের ভেতরে ঢুকতে বাধা দেয়, ফলে মহাদেশের মধ্যভাগে সমুদ্রের প্রভাব কম থাকে। 5 নম্বর কারণ দেখো, ভূমির উচ্চতা। উচ্চতা বাড়ার সাথে সাথে তাপমাত্রা হ্রাস পায়, ফলে নিরক্ষীয় অঞ্চলে অবস্থিত হওয়া সত্ত্বেও আন্দিজ পর্বতমালার উচ্চ শৃঙ্গগুলিতে সারা বছর বরফ জমে থাকে এবং সেখানে শীতল জলবায়ু বিরাজ করে। এগুলোই হচ্ছে কারণ। ভালো করে পড়বে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। এতটুকুই পর্যন্ত। এটাই সম্ভবত তোমাদের ক্লাস 8-এর সেকেন্ড ইউনিট টেস্টের জন্য ভূগোলের লাস্ট স্কুল। যে যেখানে বুঝতে পারবে না, আমার চ্যানেল সার্চ করে ক্রেজি জিওজ এবং প্লেলিস্ট ধরে সমস্ত স্কুলের পুরো সমাধান পাবে। আর যদি তাও না বুঝতে পারো, কমেন্ট করে জানিও। ভালো লাগলে বন্ধুদেরকে শেয়ার করো আর লাইক করে দেবে। আর প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে। অনেকেই ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না। সাবস্ক্রাইব করে রাখবে। পরীক্ষার ঠিক আগে আগে আমি একটা সাজেশান দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? থ্যাংক ইউ। টাটা।